দেখতে দেখতে সবার জীবন থেকে হারিয়ে গেল কিছুদিন। সাহিত্য আর তাদের পুরো টিম তাদের চাকরির জীবনে সবচেয়ে রহস্যময় কেসের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। ফরেনসিক ডক্টর সাফওয়ান মাহমুদ জানিয়েছে, এ পর্যন্ত যে কয়টা মেয়ে খুন হয়েছে প্রত্যেকের বয়স আনুমানিক 18 থেকে 19 বছরের মধ্যে। প্রত্যেকটা মেয়েকে ঠিক একইভাবে একই পদ্ধতিতে খুন করা হয়েছে। প্রথমে এদেরকে পানীয় জাতীয় কিছুর সাথে হাই পাওয়ারের ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছে। খুনি এখানেই ক্লান্ত হননি। ঘুমের ওষুধ খাওয়ানোর সাথে সাথে তাদের শরীরে ইঞ্জেকশনও পুশ করা হয়েছে তাদেরকে অজ্ঞান করার জন্য। এরপর খুনি তাদের ধারালো কোনো অস্ত্র দিয়ে জবাই করে বুক থেকে হৃৎপিণ্ড আলাদা করে নিয়েছে। খুনির হয়তো সাইকোলজিক্যাল কোনো সমস্যা রয়েছে, হয়তো অনেক দিন থেকে মানসিক কোনো সমস্যায় ভুগছেন। তবে অনেক চালাক আছে বটে, খুন করে কোনো প্রমাণ বা কোনো ফিঙ্গারপ্রিন্ট রেখে যাননি। তবে নির্জনের মতো তারও ধারণা খুনি কোনো পুরুষ নয়, বরং একজন মহিলা। ফরেনসিক ডক্টর সাফওয়ান মাহমুদ এতটুকু তথ্য দিয়েছেন তাদের টিমকে, আর বাকি তথ্য তারা জোগাড় করে নিজেদের কাজ শুরু করে দিয়েছেন। উপর মহল থেকে তাদেরকে বারবার বলা হচ্ছে যত দ্রুত সম্ভব এই কেস সলভ করতে, আর যেন কোনো নিরীহ মেয়ের প্রাণ না যায় সেদিকে খেয়াল রাখতে। আর যদি তারা না পারে তাহলে তারা যেন সিআইডির চাকরি ছেড়ে দেয়। এজন্য সবাই প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই রহস্যের উদ্ঘাটন করতে। আজ শিখার ভার্সিটির প্রথম দিন। তার হিসাব বিজ্ঞান সাবজেক্ট এসেছে। ভর্তির সমস্ত কার্যক্রম সাদ্দাম শিকদার নিজে করেছেন। যদি তার ইচ্ছে ছিল শিখার ভার্সিটির প্রথম দিনে সে শিখার সাথে যাবে, সারাদিন একসাথে কাটাবে, কিন্তু তার জরুরি একটা কাজের জন্য শহরের বাইরে যেতে হবে। তিনি ব্রেকফাস্টের সময় আবৃত্তিকে বলল, দেখো মা, আমি জানি না তুমি কেন মনিকে সহ্য করতে পারছিস না। এর প্রতি তোর এত রাগ কিসের? আজ থেকে মেয়েটার নতুন একটা জীবনের সূচনা হতে যাচ্ছে। আমি চেয়েছিলাম ওর সাথে আজকের জীবনের সূচনা হতে যাচ্ছে। আমি চেয়েছিলাম আজ ওর সাথে সময় কাটাতে, কিন্তু আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, সেখানে যেতে হবে আমাকে। তোরা যেহেতু একই ভার্সিটিতে আসিস, তাই তুই কি একটু মনিকের সাথে করে নিয়ে যেতে পারবি? মেয়েটা ভার্সিটিতে গিয়ে যদি কোনো ঝামেলায় পড়ে, বড্ড চিন্তা হয় মেয়েটাকে নিয়ে আমার। এমনভাবে বলছো কেন পাপা? হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। রাগের মাথায় তোমাকে অনেক বাজে কথা বলছি, কিন্তু এর জন্য আমি সত্যিই অনুতপ্ত। আমি লজ্জিত। আমাকে কি ক্ষমা করা যায় না পাপা? আমি যে একজন বাবারে মা, আর বাবা মায়ের কাছে সন্তানের হাজারটা ভুলও মাফ করে দেওয়া যায়। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ পাপা। তোমার মনিকে বলো 5 মিনিটের মধ্যে যেন নিচে আসে, না হলে কিন্তু আমি তাকে রেখে চলে যাব। বাইরে ড্রাইভার কাকুও অপেক্ষা করছে। আই হ্যাভ টু গো। আমি রেডি আবৃত্তি ম্যাম। চলুন। আপনি সিঁড়ি থেকে নামতে নামতে বলল শিখা। শিখাকে দেখে একদরফা চমকে উঠল আবৃত্তি। শিখা কালো কালারের জর্জেটের একটা 3 পিস পরেছে। কালো কালারটা ফর্সা গায়ের সাথে একদম ফুটে উঠেছে। মুখে নেই কোনো প্রসাধনী, শুধুমাত্র ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক দিয়েছে। হাঁটু অবধি লম্বা স্ট্রেট চুলগুলো ছেড়ে দিয়েছে। দেখলে কেউ বলবে না এটা ন্যাচারাল চুল, সবাই ভাববে হয়তো পার্লার থেকে চুল স্ট্রেট করা হয়েছে। ডাগর ডাগর চোখের চাহনি, পাগল করা হাসি, সব মিলে লম্বা চওড়া গড়নের মিষ্টি একটা মেয়ে। চলুন আবৃত্তি ম্যাম, যাওয়া যাক। হুম বলে তারা বেরোতে যাবে, তার আগে কাজের মেয়ের সাথে এসে বলল, সফর আপা, আপনারে অনেক বিউটিফুল লাগছে। আই হ্যাভ এ ক্রাশ অন ইউ। সাহিত্য ভাইজান যদি আজ আপনারে দেখতো, একদম ফিট হয়ে পড়ে থাকতো। একটা নজর টিকা লয়ে যান, যাতে কারো নজর না লাগে সফর আপা। সাথীর কথায় অন্তরা এসে বলল, ওটা বিউটিফুল না, বিউটিফুল হবে সাথী। এসব ভুলভাল ইংরেজি কোথা থেকে শিখছিস তুই? আর তোকে কতবার বলছি ওর নাম শিখা, সফর নয়। শিখা আপা বলতে গেলে আগে আগে ওই শিখা সফর কথাটা আমার মাথায় চলে আসে, তাই আমি সংক্ষেপে তাকে সফর আপা ডাকি। তবে দুইটা কিন্তু একই কথা হলো, আই মিন যে লাউ সেই কদু। প্রায় ঘন্টাখানেক পরে গাড়ি ভার্সিটির সামনে এসে দাঁড়ালো। আবৃত্তি গাড়ি থেকে নেমে দেখে তার প্রাণপ্রিয় বান্ধবী প্রিয়া
তার জন্য গেটের বাইরে অপেক্ষা করছে। আবৃত্তি প্রিয়াকে দেখে মাত্র দৌড়ে তাকে গিয়ে জড়িয়ে ধরল। প্রিয়া তার কাজিনদের বিয়েতে গ্রামে গিয়েছিল কিছুদিনের জন্য, যার জন্য কয়েকদিন তাদের দেখা হয়নি। আর গ্রামের নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে তাদের মধ্যে কোনো যোগাযোগও হয়নি। অনেকদিন পরে বান্ধবীর দেখা হয়ে আবৃত্তি এতটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল যে শিখা নামে কেউ তার সাথে এসেছে এটা আবৃত্তি ভুলে গিয়েছে। আবৃত্তি শিখাকে রেখে ক্যাম্পাস থেকে বেশ দূরে একটা নির্জন জায়গায় চলে যায়। দুই বান্ধবী বাহিরে আলাপে মেতে উঠেছে। এমন সময় পিছন থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসে, আজকে তোমাকে অনেক বেশি হট লাগছে বোম পাখি, দিন দিন আরও বেশি হট হয়ে যাচ্ছ। তোমার হট হওয়ার পিছনে গোপন রহস্য জানতে পারি? আবৃত্তি, তুই কি আজও চুপ করে থাকবি? ওই দিগন্ত বদমাশকে কিছুই বলবি না? তুই কেন ওকে বলছিস না তুই একজন সিআইডি অফিসারের বোন? দিগন্ত দিনের পর দিন তোকে হ্যারাস করছে, আর তুই মুখ বুজে সহ্য করছিস কেন? আই এম নট ইন্টারেস্টেড টু টকিং অ্যাবাউট মাইসেলফ। কিন্তু কেন? দেখ, আমি যদি সবাইকে বলি আমি একজন সিআইডি অফিসারের বোন, সবাই আমাকে ভয়ে এড়িয়ে চলবে। কেউ আমার সাথে মিশতে চাইবে না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, পাপার টাকা পয়সা বা ভাইয়ের পাওয়ার দেখাতে নয়। তাছাড়া তুই খুব ভালো করে জানিস পাপা আমাকে এই ভার্সিটিতে ভর্তি করাতে চাননি। আমি শুধুমাত্র তোর জন্য এখানে ভর্তি হয়েছি। তাই পাপা বা ভাইয়াকে এই সম্পর্কে কিছু বলতে পারবো না। আর তো মাত্র কয়েকটা দিন, এরপর আমাদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে। তারপর দিগন্ত না আমার দেখা পাবে আর না আমাকে বিরক্ত করতে পারবে। এখন তাড়াতাড়ি চলতো। ওকে যত এড়িয়ে চলা যায় ততই আমাদের জন্য মঙ্গল বলে আবৃত্তি আর প্রিয়া পা বাড়ানোর আগে দিগন্ত এসে আবৃত্তির ওড়না হাতের মুঠোয় নিয়ে বলল, এত তারা কিসে সুন্দরী? আমার মনে যে আগুন তুমি জ্বলিয়েছ সেই আগুন আগে নিভিয়ে দিয়ে যাও। আমি কিন্তু চিৎকার করব। ও আচ্ছা বেবি, চিৎকার করবে? হ্যাঁ হ্যাঁ করো চিৎকার। এই নির্জন জায়গায় তোমার চিৎকার শুনে কেউ আসবে না। আর ভুলেও যদি চলে আসে এই দিগন্ত আগা রয়েলের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। সবাই জানে দিগন্ত আগা রয়েল যা চায় তা সে আদায় করে নেয়। তাই আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না মাখন বেবি বলে দিগন্ত আবৃত্তির ওড়না ধরে নিজের দিকে টান দিতে যাবে। তার আগেই কেউ একজন দিগন্তর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে দিগন্ত চোখ বন্ধ করে থাকা অবস্থায় বলল, কার এত বড় কলিজা যে দিগন্ত আগা রয়েলের গালে থাপ্পড় মারে? সেই কলিজা আমি কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াবো। ততক্ষণাৎ মেইলি কণ্ঠে ভেসে ওঠে, আমার এবার তুই যা করবি কর, দেখি তুই ঠিক করে করতে পারিস। আমিও দেখি তোর ক্ষমতা কতটুকু। তুই দিগন্ত আগা রয়েল হোস বা আগারার হোস, বাট আই ডোন্ট কেয়ার। তোকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। খুব তো বলেছিলি আমার কলিজা কেটে কুকুরকে খাওয়াবি, তো এখনও দাঁড়িয়ে রয়েছিস কেন? তোর সাহস দেখা, কামন দিগন্ত আগারল। দিগন্ত এক দৃষ্টিতে শেখার দিকে তাকিয়ে রয়েছে। শেখার দিগন্তের থেকে কোনো রেসপন্স না পেয়ে আবারও বলল, কিছুক্ষণ আগে তুই কি জানি বললি? ও হ্যাঁ মনে পড়ছে, একটা মেয়ে হয়ে আমি অন্য একটা মেয়েকে প্রোটেক্ট করতে এসেছি বলো। হো হো করে বদমাশদের মতো হেসেছিস তুই। তোর তো দেখেছি মেয়েদের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নাই। মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে। একটা কথা কান খুলে শুনে রাখ দিগন্ত আড়াল, মেয়েদেরকে কখনো দুর্বল ভেবে ভুল করবি না। মেয়েরা যেমন পুরুষের পা টিপতে জানে, তেমনি সেই পা ভেঙে গুঁড়িয়ে দিতেও জানে। আজকের পর থেকে তোকে যদি আবৃত্তি আপুর দিকে চোখ তুলে বাজে নজরে তাকাতে দেখি, উফ সরি আপু, আবৃত্তি আপু নয়, কোনো মেয়ের দিকে যদি মা বোনের নজরে ছাড়া অন্য নজরে দেখিস, তোর চোখ তুলে আমি রাস্তার কুকুরকে খাওয়িয়ে দেব। মাইন্ডেড মিস্টার দিগন্ত আগারয়েল। ও মাই গড, এ দেখি মেঘ না চাইতেই বৃষ্টি, চারদিকে শুধু মিষ্টির ছড়াছড়ি। এত মিষ্টির সংস্পর্শে এবার নিশ্চিত আমি ডায়াবেটিক্সের রোগী হয়ে যাব। তুমি কি জানি বললে? ও হ্যাঁ, আমি যেন অন্য কোনো মেয়ের দিকে চোখ না তুলে তাকাই। তুমি একদম টেনশন করো না সুইট হার্ট, আমি এক নারীতে আসক্ত পুরুষ। এখন থেকে আমি শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে থাকবো। বিশ্বাস করো, ভুলেও অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। আর যদি তাকাতে যাই তুমি আমার চোখ উপড়ে দিও কেমন। বাই দ্য ওয়ে, মে আই নো অ্যাবাউট ইউর সুন্দরী?
বলেও শেখা সম্পর্কে জানার চেষ্টা করবি না, এর ফলাফল খুব একটা ভালো হবে না। শেখার কথা শুনে আবৃত্তি এসে শিখাকে এক সাইডে নিয়ে গিয়ে বলল, মারামারি করার জন্য একবার তোকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল, তুই কি চাচ্ছিস এই ভার্সিটি থেকেও তোকে তাড়িয়ে দিক? কাকে কি বলছিস সেই সম্পর্কে আদৌ কোনো ধারণা আছে তোর? ও একটা বদমাইশ সাইকো। ওর বাবার অনেক ক্ষমতা, বাবার টাকার ক্ষমতার জোরে এ পর্যন্ত কত মেয়ের জীবন নষ্ট করেছে তার ঠিক নেই। মেয়েরা ওর কাছে টি শার্টের মতো, যা ও ক্ষণে ক্ষণে চেঞ্জ করে। আর তুই ওর মতো একটা সাইকোকে থাপ্পড় দিলি, ঘুমন্ত ভাগকে জাগ্রত করে দিলি। ওই আগারওয়াল আপনাকে টিজ করছিল, আর আপনি কিছু না বলে চুপ করে মুখ বুজে সহ্য করছিলেন। এমনকি আপনার ওড়না ধরে টান দিয়েছে। আপনি আমাকে ভালোবাসেন বা নাই বাসেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে যথেষ্ট সম্মান করি। আর আমার সামনে আপনার সম্মান নষ্ট করতে দিতে পারি না আমি তো আপনার জন্য আমারটা আমি বুঝে নিতাম। তুই এর মধ্যে নাক গলাতে গেলি কেন? এখন চল এখান থেকে বলে শেখার হাত ধরে নিয়ে যাওয়ার আগেই দিগন্ত এসে তাদের সামনে দাঁড়িয়ে বলল, তুমি চাইলে একটা না আরও 1000টা থাপ্পড় মারতে পারো সুন্দরী, আমি ভালোবেসে সেটা গ্রহণ করে নেব। তোমার এই নরম হাতের থাপ্পড় খেয়ে আমি হাসতে হাসতে মরে যেতে পারবো। দেখো দিগন্ত, ও বাচ্চা একটা মেয়ে ভুল করে ফেলেছে। ওর আজকে ভার্সিটির প্রথম দিন, তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও। আমি প্রমিস করছি ও আর কখনো এমন ভুল করবে না। দিগন্ত শেখার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, ইউ আর লুকিং সো প্রিটি, আই এম সো ইমপ্রেসড টু সি ইউ। এতদিন তুমি কোথায় ছিলে সুন্দরী? তুমি এসে আমার মনে তুফানের সৃষ্টি করে দিয়েছো। এখন আমি কি করব বলো তো সুন্দরী? আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। শিখা কিছু বলার আগেই আবৃত্তি শিখার হাত ধরে ক্যাম্পাসের ভিতরে নিয়ে এলো। শিখার যাওয়ার পানের দিকে তাকিয়ে দিগন্ত বলল, আই লাইক ইউর অ্যাটিটিউড। এই দিগন্ত আগারওয়ালের চোখে একবার যাকে ভালো লাগে সে এত সহজে নিস্তার পায় না সুন্দরী। আই নিউ ইউ ইভেন ফর ইউর নাইট। কিন্তু এই সুন্দরীর যে ঝাঁজ মনে হয় না এত সহজে আমার খাঁচায় বন্দি হবে। কিন্তু আমার তো তোমাকে চাই বেবি, অ্যাট অ্যানি কষ্ট। কিন্তু এটা কিভাবে সম্ভব? ইয়েস আইডিয়া। কথায় বলে কান টানলে মাথা আসে, আমাকেও কান টানতে হবে, তাহলে শিকার নিজেই বাঘের খাঁচায় ধরা দিবে। হা হা হা। আবৃত্তি শিখাকে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে নিয়ে গেল। আজ যেহেতু ফার্স্ট ইয়ারের ভার্সিটিতে প্রথম দিন, তাই তাদের জন্য নবীনবরণের আয়োজন করা হয়েছে। অনেক মেয়েরা শাড়ি পরে সাজগোজ করে এসেছে। আবৃত্তি শিখাকে ডিপার্টমেন্টের সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে কৃষ্ণচূড়া গাছের নিচে প্রিয়ার কাছে গিয়ে বসলো। প্রিয়া আবৃত্তির মন খারাপ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আবৃত্তি? কিছু না রে, এমনিতেই ভালো লাগছে না। দেখ যা হবার হয়েছে, শুধু শুধু মন খারাপ করে কি হবে? দিগন্ত আগে শুধু তোকে বিরক্ত করত, আর এখন ওর নজর তোদের দুজনের উপর পড়েছে। আমি আমার কথা ভাবছি না, আমি ভাবছি শিখার কথা। মেয়েটাকে উপরে উপরে যতটা শক্ত মনের দেখা যায়, ভিতরে ঠিক ততটাই নরম মনের। আমি ওকে সবসময় অপমান করি, তবুও মেয়েটা কখনো আমার মুখের উপর কথা বলে না। মেয়েটা ছোটবেলা থেকেই অনেক কিউট ছিল, চেহারার মধ্যে মায়া মায়া ভাব লুকিয়েছিল। দেখলে মনে হতো কাছে নিয়ে আদর করি, কিন্তু আমার ইগো আমাকে ওর কাছে যেতে বাধা দিত। পাপা সবসময় ওকে বেশি আদর করত। ছোটবেলা থেকেই ওর অনেক লম্বা চুল ছিল। পাপাকে দেখতাম ওর চুলে তেল দিয়ে দিত, চুলে বেনি করে দিত, যা আমার সহ্য হতো না। আমি এক রাতে রাগের বশে চুল বেঁধে দেওয়ার নাম করে বাচ্চা মেয়েটার কোমল পর্যন্ত লম্বা চুলগুলো কেটে দিয়েছিলাম। যখন বুঝতে পারে আমি ওর চুল কেটে দিয়েছি, সে কি কান্না করেছিল মেয়েটা। তবুও পাপাকে আমার কথা বলেছিল না যে আমি ওর চুল কেটে দিয়েছিলাম। মেয়েটাকে কতভাবে অপমান করেছি তার ঠিক নেই, কিন্তু সেই মেয়েটা আজ আমার সম্মান রক্ষা করলো। আমি একটা বিষয় বুঝতে পারি না, তুই সবার সাথে এত ভালো ব্যবহার করিস, বড়লোক বাবার মেয়ে হয়েও শুধুমাত্র আমার জন্য এমন একটা ভার্সিটিতে ভর্তি হয়ে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের মতো চলাফেরা করিস, নিজেকে সবসময় সাধারণ মনে করিস, কিন্তু শেখার প্রতি এত রাগ ক্ষোভ, অপমান অবহেলা কেন? তোর ভালোবাসার মানুষ যদি আমাকে ভালোবাসে,
তখন তোর কেমন লাগবে প্রিয়া? তুই পারবি চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে দিতে? নিজের ভালোবাসার মানুষের মনের উঠোন জুড়ে অন্য কেউ বিরাজ করুক, এটা সহ্য করতে? নিজের ভালোবাসার মানুষের চোখে অন্য কারো প্রতি ভালোবাসা দেখতে? মানে মানে আমার ভালোবাসার মানুষ ওকে ভালোবাসে। কি নেই আমার বলতো প্রিয়া? আমি যথেষ্ট সুন্দরী, শিক্ষিত, বড়লোক বাবার একমাত্র মেয়ে। তবুও নির্জন ভাই আমাকে ছেড়ে ওই বাইরের একটা মেয়েকে তার মনের উঠোনে জায়গা দিল, তাকে ভালোবাসলো। কেন প্রিয়া? আমি কি নির্জন ভাইয়ের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? কি এমন আছে ওই শিখার মধ্যে যা আমার মধ্যে নেই? কেন নির্জন ভাই আমাকে ভালোবাসতে পারলো না? মানুষ যা চায় কখনো তা পায় না, আর যা পায় কখনো সে তা চায় না। চাওয়া পাওয়ার এই দগ্ধ আমাদের চিরন্তন থেকে যাবে। ধর আমি যাকে পছন্দ করি সে পছন্দ করে তোকে, কিন্তু তোর কাছে তার ফিলিংসের কোনো দাম নেই। তুই নির্জন ভাইকে চাস, কিন্তু নির্জন ভাই তোকে চায় না। তার মনের উঠোন জুড়ে অন্য কারো বসবাস। তোর তাকে ভালোবাসা উচিত যে তোকে ভালোবাসে। মরীচিকার পিছনে ছুটে কোনো লাভ নেই আবৃত্তি। নির্জন ভাই শুধুমাত্র শেখার জন্য আমাকে ইগনোর করে। শিখা না থাকলে নির্জন ভাই ঠিক আমাকে ভালোবাসতো। শিখা আমার চরম শত্রু। আর একজন শত্রুর সাথে আর কত ভালো ব্যবহার করতে বলছিস তুই? ওই এটাই ডিজার্ভ করে। তোর কোথাও ভুল হচ্ছে আবৃত্তি। আমি শিখাকে যতটুকু চিনি, আমার মনে হয় না শিখা নির্জন ভাইকে পছন্দ করে। ইনফ্যাক্ট আমি শিখার চোখে নির্জন ভাইয়ের প্রতি কোনো ভালোবাসা দেখি না, দেখেছি সম্মান, শ্রদ্ধা। দেখ আবৃত্তি, নির্জন ভাই যদি শিখাকে ভালোবাসে, এত শেখার দোষ কোথায়? শিখার নির্জন ভাইকে ভাইয়ের নজরে দেখে। এমনও তো হতে পারে যে শিখা নিজেও জানে না নির্জন ভাই ওকে এতটা ভালোবাসে। আবৃত্তি চোখের পানি মুছে বলল, বাদ দে প্রিয়া, ক্লাস শুরু হয়ে যাবে। নাও টাইম টু গো হোম, চল। নবীনবরণ উপলক্ষে সকল ছাত্রছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। যেহেতু আজ প্রথম দিন, তাই শুভেচ্ছা বিনিময় আর পরিচয় পর্বের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম দিনের ক্লাস। ইতিমধ্যে শিখার তুবা নামের একটা মেয়ের সাথে বেশ ভাব হয়েছে। যদিও মেয়েটার গায়ের রং একটু চাপা, তবে দেখতে ভারী মিষ্টি, অনেক সহজ সরল মিশুক প্রকৃতির। ক্লাসরুম থেকে বের হওয়ার সময় তুবা জিজ্ঞেস করলো, তুমি কিভাবে বাসায় ফিরবে শিখা? একা একা যাবে নাকি কেউ নিতে আসবে? শিখা ভাবছে আবৃত্তি আপুর নিশ্চয়ই এতক্ষণে বাড়ি পৌঁছে গিয়েছে। যে আমাকে দু চোখে সহ্য করতে পারে না, সে কখনো আমার জন্য অপেক্ষা করবে না। শিখা নিজের মতো করে ভেবে কিছু একটা বলতে যাবে, তার আগে আবৃত্তি এসে বলল, শিখা আমার সাথে যাবে, ও আমার কাজিন। শিখা অবাক হয়ে গেল আবৃত্তির মুখে তার কাজিন সম্বোধন করায়। আবৃত্তি এসে বলল, কেমন লাগলো ভার্সিটি লাইফের প্রথম দিন? অনেক ভালো লেগেছে, কিন্তু আপনি এখনো বাড়ি ফিরে যাননি কেন? তোর জন্য অপেক্ষা করছিলাম, ভাবছিলাম একা একা কি করব না করবি, কিন্তু এখন তো দেখছি প্রথম দিনেই ফ্রেন্ড বানিয়ে নিয়েছিস। শিখা তুবাকে দেখে বলল, ও তুবা খুবই ভালো মনের একটা মেয়ে। আবৃত্তি তুবাকে বলল, নাইস টু মিট ইউ। শিখার সাথে অবশ্যই একদিন আমাদের বাসায় আসবে। সেম টু ইউ আপু। বাই, সি ইউ লেটার বলে আবৃত্তি শিখা দুজনের নিজেদের গন্তব্যে চলল। ঘণ্টাখানেক পরে আবৃত্তি শিখার বাসায় পৌঁছে কলিং বেল দিলে সাদ্দাম শিকদার দরজা খুলে দেয়। আবৃত্তি শিখার দুজনেই সাদ্দাম শিকদারকে অবাক হয়ে যায়। সাদ্দাম শিকদারকে দেখে অনেক রাগান্বিত মনে হচ্ছে। শিখা সাদ্দাম শিকদারকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, তোমার তো শহরের বাইরে থাকার ছিল, তুমি এই সময় বাড়িতে কেন বড় আব্বু? তুমি নাকি আজ ভার্সিটি গিয়ে একটা ছেলেকে থাপ্পড় দিয়েছো। তুমি তো জানো বড় আব্বু, অন্যায় দেখলে আমি স্থির থাকতে পারি না। যদিও অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে স্থির থাকতে হয়, কিন্তু তাই বলে সব সময় আমি ছেড়ে কথা বলতে পারি না। এই লাস্টবার তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি আর কখনো আমার কর্ণপাত হয় যে তুমি মারপিট করেছো, তাহলে তোমার ভার্সিটি যাওয়ার সাথে সাথে বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে যাবে। ভাগ্যিস সাহিত্য এসব ব্যাপারে কিছু জানে না, জানলে নিশ্চয় তোমাকে দু চারটা ঘা দিয়ে দিত। ভেবো না তোমাকে অনেক ভালোবাসি বলে তুমি যা নয় তাই করে বেড়াবে। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আবৃত্তি এই প্রথম শেখার পক্ষ নিয়ে বলল, পাপা ও বাচ্চা মেয়ে, প্লিজ ওকে কিছু বলো না। ও আর কখনো এমন ভুল করবে না। আমাকে অনেক বকা দিয়েছি, তুমি আর কিছু বলো না প্লিজ।
হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড আবৃতি? আমি ভাবতেও পারছি না তুমি শেখার হয়ে কথা বলছো। ঠিক আছে, আমি আর কিছু বলছি না, তবে নেক্সট টাইম আর কারো কথা শুনবো না আমি। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। সাদ্দাম শিকদারের ব্যবহারে শেখার চোখে পানি চলে এলো। শেখা মন খারাপ করে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে না হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। ক্লান্তির কারণে কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে পাড়ি জমালো শেখা। সাহিত্য নিজের ডেস্কে বসে কিছু ফাইল চেক করছে। এমন সময় নম্রতা এসে বলল, সাহিত্য স্যার, আগামীকাল আমার ভাইয়ের জন্মদিন, সবাইকে ইনভাইট করেছে পাপা। আপনি অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমার খুব ভালো লাগতো। না মানে পাপা খুব খুশি হবে। দেখো নম্রতা, যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা আমাদের সলভ করতে হবে। উপর মহল থেকে বারবার ওয়ার্নিং দিচ্ছে, এখন এসব অনুষ্ঠানে আনন্দ করে বেড়ানোর সময় নয়। প্লিজ স্যার, আমি আপনাকে বাকিটা বলার আগে এসিপি সাইফুজ্জামান এসে বলল, কি হচ্ছে নম্রতা? নিজের ডেস্ক ছেড়ে তুমি এখানে কেন? নম্রতা আমতা করে বলল, আসলে স্যার, পাপা বলেছিল আমার ভাইয়ের জন্মদিন, তাই আপনাদের মন্ত্রী মশাই আমাকে বলেছে এই ব্যাপারে। আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ স্যার। সাইফুজ্জামান প্রতি উত্তরে কিছু না বলে সাহিত্যের কাছে এসে বলল, হ্যাঁ সাহিত্য, কিছু পেলে? হ্যাঁ স্যার। সাহিত্য নিজের ল্যাপটপ এগিয়ে দিয়ে বলল, এই দেখুন স্যার। ও মাই গড, তার মানে আমার ধারণা সঠিক ছিল। ফরেনসিক ডক্টর সাফওয়ান মাহমুদ যখন বলেছিল খুন হয়ে যাওয়ার প্রত্যেকটা মেয়ের বয়স 18 থেকে 19 বছরের মধ্যে, তখনই আমার সন্দেহ হয় এই কেসের সাথে আমাদের পূর্বের এসিপি রায়হান মীর আর তার পরিবারের নিখোঁজ হয়ে যাওয়ার সাথে কোনো না কোনো কানেকশন রয়েছে। এসিপি সাইফুজ্জামানের কথায় নির্জন জিজ্ঞেস করলো, কিন্তু কিভাবে স্যার? এসিপি রায়হান স্যার আরও 10 বছর আগে নিখোঁজ হয়েছে, তাহলে স্যারের সাথে কি এমন কানেকশন থাকতে পারে? এসিপি যখন নিখোঁজ হয় তখন তার মেয়ে উষ্ণতার বয়স ছিল আনুমানিক 8 থেকে 9 বছর, আর এতদিনে তার বয়স হয়েছে আনুমানিক 18 থেকে 19 বছর। আর যে কয়টা মেয়ে খুন হয়েছে প্রত্যেকের বয়স 18 থেকে 19 বছরের মধ্যে। তাহলে এর অর্থ কি দাঁড়ায় নির্জন? জি স্যার, বুঝতে পেরেছি। 10 বছর আগে হয়তো খুনি শুধুই এসিপি স্যার আর তার ওয়াইফকে হাতে পেয়েছে, হয়তো মেরেও দিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে উষ্ণতা বেঁচে যায়। আর খুনি হয়তো এতগুলো বছর পরে এটা জানতে পেরেছে যে উষ্ণতা বেঁচে আছে আর তার বয়স আনুমানিক 18 থেকে 19 বছর হয়েছে। সেজন্য খুনি সেসব মেয়েদের টার্গেট করেছে যাদের বয়স আনুমানিক 18 থেকে 19 বছরের মধ্যে। ইউ আর রাইট নির্জন। সবার কথা শুনে সাহিত্য বলল, স্যার, আবার এমনটাও তো হতে পারে যে উষ্ণতা নিজেই এই খুনগুলো করেছে। তোমার এমনটা মনে হবার কারণ কি সাহিত্য? স্যার, হয়তো উষ্ণতা জানতে পেরেছে তার বাবা মায়ের নিখোঁজ বা খুনের পিছনে যে মেয়েগুলো খুন হয়েছে তাদের পরিবারের কোনো সদস্য জড়িয়ে রয়েছে। তারা যেমন উষ্ণতা থেকে ওর বাবা মাকে কেড়ে নিয়েছে, ঠিক তেমনি উষ্ণতাও তাদের থেকে তাদের মেয়েদের কেড়ে নিচ্ছে। না না, এটা হবে না। একজন এসিপির মেয়ে কখনো এমন করতে পারে না, আবার করতেও পারে। তবে যাই হোক, আমাদের সর্বপ্রথম এই খুনিকে খুন করার থেকে বিরত করতে হবে। কিন্তু কিভাবে খুনিকে বিরত করব খুন করা থেকে? রাতের ডিনার শেষ করে শেখার নিজের রুমে গিয়ে বসে ফেসবুকিং করছে। এমন সময় আবৃত্তি তার রুমে আসে। আবৃত্তিকে দেখে শেখা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি হঠাৎ আমার রুমে? কিছু লাগবে আবৃত্তি ম্যাম? কিছু লাগলে আমাকে কল করতে পারতেন, আমি দিয়ে আসতাম আপনার রুমে। আপনাকে শুধু শুধু কষ্ট করে এখানে আসতে হতো না। আমি খুব খারাপ, তাই না রে শিখা? আমাকে তুই খুব ঘৃণা করিস, তাই না? বড় বোন হচ্ছে মায়ের মতো। মায়ের পরে কেউ যদি আপন হয়ে থাকে সেটা হচ্ছে বড় বোন। কোনো বোন থাকা ভাগ্যের ব্যাপার। তারা ভালোবাসা পাওয়ার যোগ্য, ঘৃণার নয়। তোর থেকে এমন উত্তর আমি কখনো আশা করিনি। শুনে অনেক ভালো লাগলো আমার। আগামীকাল আমার ফ্রেন্ড বর্ণর জন্মদিন। সব ফ্রেন্ডদের ইনভাইট করেছে, তোকেও নিয়ে যেতে বলেছে। যাবে তুই? চল, গেলে তোর ভালো লাগবে। আমার ফ্রেন্ডের জন্মদিন, সেইখানে আমি গিয়ে কি করব? তাছাড়া বড় আব্বু এমনিতেই আমার ওপর রেগে আছে, আমাকে কি যেতে দিবে? পাপাকে রাজি করানোর দায়িত্ব আমার।
এটা তুই আমার উপর ছেড়ে দে। আমি তোকে নিয়ে যেতে চাইলে পাপা অবশ্যই যেতে দিবে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন অবশ্যই যাব। আবৃত্তি শিখার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, প্যাকেট খুলে দেখ, তোর পছন্দ হয় নাকি? কি আছে প্যাকেটের মধ্যে? একটা শাড়ি। আমরা সবাই শাড়ি পরে যাব, তাই তোর জন্য এটা এনেছি। পছন্দ হয়েছে তোর? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কখন যেতে হবে? রাত 12টায় বর্ণের ফ্যামিলির সাথে সবাই মিলে একবার কেক কাটবে। দুপুরের পার্টির আয়োজন করেছে, তখন ফ্রেন্ডদের সাথে আবার কেক কাটবে। আমাদের একটু সকাল সকাল যেতে হবে। সব ফ্রেন্ড মিলে বর্ণের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি। তুই সকাল সকাল রেডি হয়ে থাকিস, ঠিক আছে? ওকে গুড নাইট বলে আবৃত্তির দরজার দিকে পা বাড়ানোর আগেই গাড়ির হর্ন শুনতে পেল। আবৃত্তি ফিরে এসে শিখাকে বলল, মনে হয় ভাইয়া এসেছে, গিয়ে একটু দরজা খুলে খাবারটা দিয়ে তো। আপনার ভাইয়ের সামনে যেতে আমার ভালো লাগে না, সব সময় আমাকে সন্দেহ করে। আমি যাচ্ছি না। বড় আম্মু বা সাথী দরজা খুলে খাবার দিবে তাকে। মাফ করবেন আমাকে, আমি আপনার কথা রাখতে পারলাম না। মম মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছে। সাথীর নাকি শরীর খারাপ করছে, তাই সাথেও ঘুমিয়ে পড়েছে। আর তুই দেখতেই পাচ্ছিস আমি মুখে ব্ল্যাক মাস্ক লাগিয়েছি। এই অবস্থায় ভাইয়ের সামনে গেলে নিশ্চয়ই আমাকে 2-4টা ঘা দিবে। তুই জানা একটু। সরি ম্যাম, আমি বুঝতে পারছি না তোর যেতে সমস্যা কোথায়। ভাইয়া ভাগ, ভাল্লুক নয় যে তোকে খেয়ে ফেলবে। ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, আমি ফ্রেশ হয়ে তারপর যাচ্ছি। আপনার মুখ ধুতে হবে না ম্যাম, আমি যাচ্ছি। শেখার নিচে এসে দরজা খুলে দেখে সাহিত্য হাতে একটা গিফট বক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কপালে মৃদু মৃদু ঘাম জমা হয়েছে। শেখাকে দেখে সাহিত্য বলল, সবাই কি ঘুমিয়ে পড়েছে? তুই দরজা খুলে দিলি যে? হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়েছে। তুই বুঝি আমার ফেরার অপেক্ষায় ছিলি, যেমনটা বাড়ির বউ বরের জন্য করে থাকে। তুই আবার মনে মনে আমাকে বর ভাবতে শুরু করিসনি তো শিখা। আমার বয়েই গেছে আপনাকে বর ভাবতে। দেখতেই তো পাচ্ছি, না ঘুমিয়ে এত রাত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে রয়েছিস। যাই হোক, অপেক্ষা যখন করেছিস, এখন বাড়ির বউয়ের মতো তোর ওড়না দিয়ে আমার কপালের ঘাম মুছে দে। এসব আজাইরা কাজ আমার করার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আপনার যদি খাবার খেতে হয় তাড়াতাড়ি খেতে হবে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাব। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে যেতে যাচ্ছি, তুই খাবার নিয়ে উপরে আয়। প্রায় 20 মিনিট পরে শিখা সাহিত্যের রুমে খাবার নিয়ে এসে দেখে সাহিত্য ল্যাপটপে কাজ করছে। শিখা খাবার রেখে চলে যাওয়ার জন্য পা বাড়ানোর আগে সাহিত্য বলে উঠল, এত দেরি হলো কেন? খাবারের মধ্যে আবার বিষ মিশিয়ে দিসনি তো? না মানে আমি তোর চরম শত্রু। শত্রুকে শেষ করার জন্য এমনটা করতেও পারিস। শিখা কোনো উত্তর না দিয়ে ব্রেসিং থেকে হাত ধুয়ে এসে ভাত মেখে এক লোকমা খাবার খেয়ে বলল, এই যে দেখুন মিস্টার সাহিত্য, আমি আপনার প্লেট থেকে খাবার খাচ্ছি। আমি যখন মরিনি, তাহলে আপনিও নিঃসন্দেহে এই খাবার খেতে পারেন। আমি শিওর আপনিও মরবেন না। তুই তো আমার খাবার খেয়ে এঁটো করে দিলি, আমি কি তোর এঁটো খাবো? না না, আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য নতুন করে খাবার নিয়ে আসি। তার কোনো প্রয়োজন নেই। তুই খুব ভালো করে জানিস আমি খাবার নষ্ট করা একদমই পছন্দ করি না। এক কাজ কর, তুই যখন খাবার মেখেছিস তুই নিজেই আমাকে খাইয়ে দে। তাছাড়া এখন থেকে আমাকে রোজ খাইয়ে দিয়ে অভ্যাস করে নে, ভবিষ্যতে তোর কাজে লাগবে। বড় আব্বু আমাকে খুব ভালোবাসে। বড় আব্বু নিশ্চয়ই প্রথমবারের মতো, দ্বিতীয়বারও একই ভুল করবেন না। মানে? ভবিষ্যতে নিশ্চয়ই আমি কোনো লোলাকে বিয়ে করব না যে তাকে আমার খাইয়ে দিতে হবে। লোলাও তোর কপালে জুটবে কিনা সন্দেহ। অবশেষে এই সাহিত্য শিকদার গলায় ঝুলতে হবে তোর। পরক্ষণে সাহিত্য মনে মনে বলল, তুই একটা ক্রিমিনাল খুনি। আর কোনো ছেলে চাইবে না একটা খুনিকে তার জীবনসঙ্গী করতে। আমার ধারণা যদি সঠিক হয়, এসব খুনের পিছনে তোর হাত রয়েছে। এখন শুধুমাত্র প্রমাণ সংগ্রহ করার অপেক্ষায় আছি। প্রমাণ হাতে পাওয়া মাত্রই তোর খেলা শেষ হয়ে যাবে। আমি নিজে তোকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাব। একজন সিআইডি অফিসার হিসেবে ক্রিমিনালকে ধরিয়ে দেওয়া আমার কর্তব্য। সে হোক আমার পরিবার, আমার আপনজন বা একান্ত আমার নিজের কেউ। কিরে শেখা, কি হলো তোর? তোকে রাতে আমি বারবার করে বলেছিলাম একটু সকাল সকাল রেডি হোস। 10টা বেজে গেছে, এখনো তুই রেডি হতে পারলি না। কি এত সাজছিস বলতো?
তোর জন্য এমনিতেই ছেলেরা পাগল, আজ আবার তাদেরকে খুন করার সাধ জেগেছে নাকি তোর? খুন করা আমার পেশা, খুন তো করতেই হবে। হয়। শিখা আবৃত্তির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, মাশাল্লাহ, তোর জেল্লা আমায় ঘায়েল করছে। আপনি এমনিতেই সুন্দরী, আর মেরুন রঙের শাড়িতে আরও সুন্দর লাগছে। আমি নিজেই আপনার উপর ক্রাশ খেয়েছি। না জানি আপনার ফ্রেন্ডদের কি হাল হবে আজকে। আবৃত্তি বিড়বিড় করে বলল, যার জন্য সেজেছি সে তো আর আমার দিকে ভুলেও তাকাবে না, তার নজর তো অন্যদিকে। তবু বেহায়া এমন মানতে চাইল না, তার জন্য নিজেকে সাজিয়ে তুললাম। বিড়বিড় করে কি বলছেন আপনি? তুই তো এখনো রেডি হসনি। কিন্তু আমার তো এখনই প্রিয়ার বাসায় যেতে হবে। প্রিয়া ফোন করেছিল, ওর মা বাবা নাকি গ্রামে গিয়েছে। ওর কোনো চাচা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাকে দেখতে ওর মা বাবা গিয়েছে। প্রিয়া শাড়ি পরতে পারে না, আন্টি ওকে শাড়ি পরিয়ে দেয়। এখন তো আন্টিও নেই, তাই আমাকে যেতে হবে। তুই এক কাজ কর, তুই আস্তে আস্তে রেডি হ। আমি পাপাকে বলে যাচ্ছি, আমি ফোন দিলে পাপা তোকে ভার্সিটির সামনে ড্রপ করে দিবে। আমি আর প্রিয়া ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। সাবধানে আসে সুন্দরী, দেখিস আবার কেউ কিডন্যাপ করে না নিয়ে যায়। বলে হো হো করে হেসে প্রিয়ার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আবৃত্তি। মন্ত্রীর বাড়ি জাঁকজমকভাবে সাজানো হয়েছে। তার একমাত্র ছেলে বর্ণ মির্জার জন্মদিন বলে কথা। কিছুদিন আগে দুমদাম করে মেয়ের জন্মদিন পালন করেছে, তাই ছেলের জন্মদিনেও কোনো ত্রুটি রাখতে চান না মন্ত্রীমশাই। ইতিমধ্যে সিআইডির পুরো টিম এসে উপস্থিত হয়েছে মন্ত্রীর বাড়িতে। বর্ণ নিজের রুম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে তার কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে চলছে। যদিও ঠিক রাত 12টায় তার মনের উঠোন জুড়ে থাকা ব্যক্তি তাকে উইশ করেছে, তবুও তার মন মানতে চাইছে না। বর্ণের চোখে তৃষ্ণা জেগেছে তার প্রেয়সীকে দেখার, মূলত তাকে ভালোবাসার কথা জানতে আর পরিবারের সবার সাথে তার ভালোবাসার মানুষকে পরিচয় করে দেওয়ার জন্যই তার এই আয়োজন। পর্ণ সাহিত্যকে দেখে এগিয়ে এসে হ্যান্ডশেক করে আবৃত্তির কথা জিজ্ঞেস করতে যাবে, তার আগে সাহিত্যের ফোন বেজে ওঠে। সাহিত্য দেখে আননোন নাম্বার থেকে কল এসেছে। সাহিত্য কল রিসিভ করার সাথে সাথেই ওই পাশ থেকে বলে, আপনি কি সিআইডি অফিসার সাহিত্য শিকদার বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি কে সেটা না জানলেও চলবে। আপনার কোনো বোন আবৃত্তি কিডন্যাপ হয়েছে, কয়েকটা গুন্ডা তাকে গাড়িতে করে নিয়ে গিয়েছে। আবৃত্তি কিডন্যাপ হয়েছে শুনে সাহিত্যের ফোন নিচে পড়ে যায়। বোনকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে, কখনো আবৃত্তির গায়ে একটা টোকাও লাগতেও দেয়নি সে। সাহিত্য হুঙ্কার দিয়ে বলল, কার এত বড় কলিজা, সিআইডি অফিসার সাহিত্য শিকদারের বোনকে কিডন্যাপ করে? আমার জানা মতে আবৃত্তি কারোর সাথে কোনো প্রকার শত্রুতা নেই। একমাত্র শিখাকে আবৃত্তি দু চোখে সহ্য করতে পারে না। তবে কি শিখা আবৃত্তির উপর প্রতিশোধ নিতে আবৃত্তিকে কিডন্যাপ করিয়েছে? শিখা আবৃত্তির দেওয়া রয়্যাল ব্লু কালারের শাড়িটা পরেছে, চোখে দিয়েছে হালকা কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে। মোটামুটি শিখা সাজ কমপ্লিট করেছে। তখনই শিখা আয়নাতে দেখে তার কানের দুল পরা হয়নি। শিখা কোনো জোড়া পরবে ভাবতে ভাবতে তার চোখ যায় রাতে সাহিত্যের দেওয়া সেই গিফট বক্সের দিকে। গত রাতে সাহিত্যের খাওয়া শেষ হলে শিখা যখন তার রুম থেকে বেরিয়ে যাবে, তখন সাহিত্য শিখার হাতে গিফট বক্স দিয়ে বলে, এটা তোর জন্য শিখা। তোকে তো কখনো কিছু দিতে পারিনি, তাই আমার পক্ষ থেকে তোর জন্য এই ছোট্ট উপহার। কি আছে এর মধ্যে? ইয়াররিং, আমি নিজে পছন্দ করে তোর জন্য কিনেছি। তোর কাছে একটা অনুরোধ, এই ইয়াররিং জোড়া সবসময় কানে পরে থাকবি, আমার ভালো লাগবে। ঠিক আছে। শিখা কি মনে করে সাহিত্যের দেওয়া ইয়াররিং জোড়া পরে বেশ সুন্দর লাগছে তাকে দেখতে? হয়তো ইয়াররিং জোড়া তার সাজ পরিপূর্ণ করে দিয়েছে। শিখা সবে রুম থেকে বের হতে যাবে, তখনই দেখে আবৃত্তি ভিডিও কল করেছে। শিখা খুশি মনে কল রিসিভ করে চমকে ওঠে। শিখার সামনে ভেসে ওঠে পরিচিত একটা মুখ। শিখা অবাক হয়ে জিজ্ঞেস করে আবৃত্তি আপুর ফোনে, তোর কাছে কেন দিগন্ত আগারবালা? আবৃত্তি আপুর সাথে কি করছিস তুই? উত্তর দিস না কেন? তোমাকে যা লাগছে না সুন্দরী, শাড়িতে দারুণ হট লাগছে তোমাকে। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাচ্ছে আমার। তোমার রূপের আগুনে ঝলসে যাচ্ছি আমি।
তোর নন স্টপ বক বক যদি বন্ধ না করিস, ট্রাস্ট মি, আমি তোর জিপ টেনে ছিঁড়ে দেব। তোকে আমি কিছু জিজ্ঞেস করছি, আবৃত্তি আপুর ফোন তোর কাছে কেন? আবৃত্তি আপুর সাথে নিশ্চয়ই খারাপ কিছু করেছিস, তাই না? খারাপ কিছু করিনি, তবে করতে কতক্ষণ? দেখতে চাও আবৃত্তি ডার্লিং কোথায়? দিগন্ত পেছনের ক্যামেরা অন করে দিয়ে বলল, এই যে দেখ। শিখা দেখতে পেল আবৃত্তিকে কোনো একটা পরিত্যক্ত রুমে চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে মুখের মধ্যে কাপড়ের দলা পাকিয়ে দেওয়া হয়েছে, যাতে চিৎকার করতে না পারে। আবৃত্তির চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, চোখের কাজল লেপটে গিয়েছে, অনেক সময় কান্নার ফলে চোখ ফুলে উঠেছে, যা দেখে শিখার কলিজা মোচড় দিয়ে উঠল। শিখা চিৎকার করে বলল, তুই কি আদৌ কোনো মানুষ? আমার মনে হয় না তুই কোনো মানুষ, তুই একটা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কিপ ইউর ভয়েস ডাউন বেবি, জানোয়ারের মতো এখনও কিছু করিনি, তবে করব। ভুলেও আবৃত্তি আপুর দিকে হাত বাড়ানোর চেষ্টা করবি না। আমি এখনই সিআইডিকে জানাচ্ছি। আই হ্যাভ টু ইনফর্ম সিআইডি। হা 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 হা। সিআইডিকে জানানোর মতো ভুল করো না বেবি, এর ফল ভালো হবে না। জানো তো আমি আবৃত্তি বেবিকে কিডন্যাপ করতে চাইনি। ইনফ্যাক্ট তোমাকে দেখার পর ওর প্রতি কোনো ইন্টারেস্ট কাজ করছে না আমার শিকার তো তুমি। আই নিড ইউ ব্যাডলি বেবি, কিন্তু আমি জানতাম এত সহজে আমি তোমার নাগাল পাবো না। তাই তো আবৃত্তি বেবিকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছি। আমি জানতাম আবৃত্তির ডাকে তুমি ঠিক ছুটে আসবে। এখন তুমি যদি আমার খাঁচায় ধরা দাও, আমি নিজেই আবৃত্তি বেবিকে ছেড়ে দেব। অন্যথায় কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। আবৃত্তির মুখে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল দিগন্ত। আবৃত্তির গুঙ্গানি শুনে দিগন্ত বলল, তুমি কিছু বলতে চাও বেবি? ওকে বলো। বলে আবৃত্তির মুখ থেকে কাপড় সরিয়ে দিল দিগন্ত। মুখের মধ্যে থেকে কাপড় সরিয়ে দিলে আবৃত্তির জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, তুই আসবে না শিখা, এই বদমাস তোকে আস্ত রাখবে না, তোকে খুবলে খুবলে খাবে। আমি নিজের জন্য তোকে বিপদে ফেলতে পারি না শিখা। আমার যা হয় হোক, তুই এই জানোয়ারের কথা শুনবি না, আসবি না তুই এখানে। আমি থাকতে আপনার কিচ্ছু হবে না আবৃত্তি ম্যাম, ডোন্ট টেক এ টেনশন, আই অ্যাম কামিং বলে ফোন কেটে দেয় শিখা। শিখার রুম থেকে বেরিয়ে দেখে সাদ্দাম শিকদার, অন্তরা, জাকিয়া জেসমিন সবাই ড্রয়িং রুমে বসে রয়েছে। শিখা মনে মনে বলল, আমি তো কাউকে এ বিষয়ে জানাতে পারবো না, যা করার আমার একাই করতে হবে। কিন্তু আমি বাড়ির বাইরে যাব কি করে? শিখাকে নিচে নামতে দেখে সাদ্দাম শিকদার এগিয়ে এসে বলল, তুই তো রেডি হয়ে গেছিস? আবৃত্তি বলেছিল আমাকে কল করলে আমি যেন তোকে ভার্সিটির সামনে ড্রপ করে দিয়ে আসি, কিন্তু মেয়েটা এখনও কল করেনি। মাত্রই আমি কল করেছিলাম, ফোন বন্ধ বলছে। আসলে বড় আব্বু, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমার যেতে ইচ্ছে করছে না, আমি উপরে গিয়ে বিশ্রাম নিচ্ছি, তুমি তোমার কাজে চলে যাও। ঠিক আছে তাহলে উপরে গিয়ে চেঞ্জ করে মাথা ব্যথার ওষুধ খেয়ে নে। ঠিক আছে বলে শিখা উপরে এসে শাড়ি পাল্টে আলমারি থেকে একটা জিন্স আর কামিজ পরে নিল, সাথে কামিজের উপরের একটা কোটি পরে গলায় ওড়না ঝুলিয়ে বেলকুনির দরজা খুলে উপর থেকে সতর্কতার সাথে পাইপ বেয়ে নিচে নেমে দিগন্তর দেওয়া লোকেশনে ছুটতে লাগলো। বর্ণ সাহিত্যের কাছে এসে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম স্যার? নো ডিয়ার, এভরিথিং ইজ ওকে, বাট নাও আই হ্যাভ টু লিভ, এনজয় ইউর সেলফ। কিন্তু ক্যান্সার, এখনও পার্টি শুরু হলো না, আর আপনি এভাবে চলে যাবেন? আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, আমাকে যেতে হবে। তুমি প্লিজ কিছু মনে করো না বর্ণ। সাহিত্যের চলে যাওয়া দেখে নির্জন এগিয়ে এসে বলল, কিরে শালা, কি হয়েছে? কোথায় যাচ্ছিস তুই? আবৃত্তিকে পাওয়া যাচ্ছে না, কেউ আবৃত্তিকে কিডন্যাপ করেছে। হট, তুই এ ব্যাপারে কাউকে কিছু বলিস না, আবৃত্তির মান সম্মানের ব্যাপার। ডোন্ট ওয়ারি, এই চিনিছিস তুই আমাকে? তোর বোন মানে আমার বোন। চল, আমিও যাচ্ছি তোর সাথে। না না, তুই এখানে থাক, আমি দেখছি ব্যাপারটা, প্রয়োজনে তোকে কল করব। ওকে। সাহিত্য মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় এসে কাজের মেয়ে সাথীকে দেখে জিজ্ঞেস করলো, শিখা কোথায়, জানিস কিছু? জানি, শিখা আপা আবৃত্তি আপার লগে কনে জানি যেতে চাইছিল, কিন্তু হঠাৎ করে আপার নাকি খুব মাথা ঘুরছে, পেছনে চলে গেছিল, মাথা ঘুরছিল, তাই আর শিখা আপার কোথাও যাওয়া হয়নি। তবে আবৃত্তি আপার 10টা নাগাদ বাড়িতে বাইর হয়ে গেছে।
আপনি 2 মিনিট খাড়ান, আমি 5 মিনিটে শিখা আপারে নিয়ে নিচে আইতেছি। থাক, তোর 2 মিনিটে গিয়ে 5 মিনিটে আসার কোনো প্রয়োজন নেই। আমি নিজে গিয়ে দেখছি মহারানী কোথায় আছে। সাহিত্য শিখার রুমে এসে দেখে বিছানার ওপর চাদর মুড়ি দিয়ে কেউ শুয়ে রয়েছে। সাহিত্য চাদর উঠিয়ে দেখে কোলবালিশের গায়ে চাদর দিয়ে রাখা হয়েছে সবাইকে বোকা বানানোর জন্য। সবাই যাতে এটাই মনে করে যে অসুস্থ, তাই চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে। সাহিত্য সব জায়গায় শিখার খোঁজে, কিন্তু শিখা কোথাও নেই। পরক্ষণে সাহিত্যের চোখ যায় বেলকনির দরজার দিকে। বেলকনির দরজা খোলা রয়েছে। সাহিত্য ভাবে তার মানে শিখা বেলকনির দরজা দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু শিখা এত নিচু থেকে নামলো কিভাবে? সাহিত্য মাথা ধরে বিছানায় বসে পড়ে। হঠাৎ তার মনে পড়ে গত রাতে শিখাকে দেওয়া ইয়ারিং এর কথা, যার মধ্যে সে একটা স্কিপ লাগিয়ে দিয়েছিল যাতে খুব সহজে শিখা কোথায় যায় সেটা জানতে পারে। সাহিত্য আর দেরি না করে শিখার লোকেশন ট্যাগ করে দেখে তাদের বাড়ির পিছনে শিখার লোকেশন দেখাচ্ছে। সাহিত্য দরজায় লাথি দিয়ে বলল, ও শিট, তার মানে শিখা হয়তো জেনে গিয়েছে আমি ইয়ারিংয়ের মধ্যে চিপ লাগিয়ে দিয়েছি, আর শিখা ইচ্ছে করে চিপ লাগানো ইয়ারিং বাড়ির পিছনে ফেলে রেখে গেছে। কিন্তু কেন, কি করতে চাইছে শিখা? থ্যাংক ইউ ফ্রেন্ড, সম্পূর্ণ গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের গল্প মনের উঠোন জুড়ে, গল্পের দ্বিতীয় অংশ, লেখনীতে নুন মাহবুব।